আসসালামু আলাইকুম। আলিম 2024-এর ইসলামের ইতিহাসের 2 নাম্বার ক্লাসে সবাইকে স্বাগতম। এবং এই যে আমাদের ইসলামের ইতিহাস আমরা প্রথম ক্লাস করছিলাম যে খ বিভাগ, যেটা খ বিভাগের প্রথম অধ্যায় নিয়ে। আর এখন হচ্ছে খ বিভাগের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ ভারতীয় উপমহাদেশে মুঘল শাসন। কারো যদি বই পড়া না থাকে এই ক্লাসগুলো করেই হচ্ছে আপনারা সৃজনশীল আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু এমসিকিউর জন্য আপনাদেরকে বই পড়তে হবে, ঠিক আছে? সো আমরা সৃজনশীলের জন্য কি কি দেখতে পারি এখান থেকে। দ্বিতীয় অধ্যায়ে আপনাদেরকে প্রথমে যেটা পড়তে হবে যে মুঘল শাসনের পটভূমি, মানে মুঘল শাসনটা আসলে কোথায় হয়েছে, কেন হয়েছে, কিভাবে শুরু, এই যে জিনিসগুলো, এই ব্যাপারগুলো আপনারা দেখবেন বইয়ে আছে সুন্দর করে। তারপরে মুঘল পরিচিতি, মুঘল আক্রমণকালে ভারতের অবস্থা কী ছিল, এই জিনিসগুলো দেখবেন বইয়ে দেওয়া আছে। 2বার করে রিডিং পড়ে নেবেন, তাইলে হবে, রিডিং পড়ে নিলেই হয়ে যাবে। এবার আমরা প্রথম অধ্যায়ে যাব। প্রথম অধ্যায় হচ্ছে মুঘল শাসনের প্রতিষ্ঠা, নাম যেটা আর কি অধ্যায়ের নাম, মানে পরিচ্ছেদের নাম মুঘল শাসনের প্রতিষ্ঠা, বাবর ও হুমায়ুন। এই যে পরিচ্ছেদ, এখান থেকে কি কি পড়তে হবে? জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের পরিচিতি পড়তে হবে, বাল্যকাল পড়তে হবে, প্রাথমিক জীবন পড়তে হবে, তারপরে চরিত্র এবং কৃতিত্ব 2বার করে রিডিং পড়তে হবে, ঠিক আছে? এবার আমরা মেইন জিনিসে যাই। মেইন জিনিস হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে 1494 সালে বাবার মৃত্যুর পর, মানে এই যে বাবরের বাবার মৃত্যুর পর 14 বছর বয়সে তিনি ফরগনার সিংহাসনে বসেন। ফরগনার অঞ্চলটা হচ্ছে আফগানিস্তানের জায়গা, এই আশেপাশে কিছু জায়গা। সো ফরগনায় তার বাবা মানে রাজা ছিলেন আর কি, বা প্রধান ছিলেন। তো বাবা মারা যাওয়ার পরে মাত্র 14 বছর বয়সে বাবরকে ফরগনার সিংহাসনে বসতে হয়। আবার হচ্ছে কি 3 বছর পর 1497 সালে 17 বছর বয়স যখন হয় তখন তিনি সমরকন্দ দখল করেন। তাহলে 1497 সালে তার আন্ডারে থাকে সমরকন্দ এবং ফরগনা। তারপরে ইতিমধ্যে তিনি ফরগনায় ষড়যন্ত্রের শিকার হলে সেখানে গিয়ে দেখেন যে তার আত্মীয় শত্রুরা ফরগনা দখল করে ফেলছে। তাইলে হচ্ছে এই যে সমরকন্দ যে তিনি দখল করলেন, জয় করলেন, সমরকন্দের থেকে যখন তিনি ফরগনায় গেলেন, ফরগনায় গিয়ে দেখেন যে তার আত্মীয় এবং শত্রুরা কী করছে, তার এই যে ফরগনাটা দখল করে ফেলছে। তার মানে উনি সমরকন্দ বিজয় করছে, এদিকে ফরগনা হারাই ফেলছে। তখন তিনি নতুন বিজিত সমরকন্দে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু সমরকন্দে গিয়ে দেখেন যে উজবেক নেতা সাইবানি সমরকন্দ দখল করে ফেলছে। তাহলে কী হইল ভাইয়া? তাইলে তিনি ফরগনাও হারাইলেন এবং সমরকন্দ দুইটাই হারাইলেন। তারপরে কি হইল? 1497 থেকে 1503 সাল পর্যন্ত এই যে 6টা বছর তিনি ফরগনা ও সমরকন্দ কয়েকবার জয় করার চেষ্টা করছে, কিন্তু তিনি প্রত্যেকবারই মানে ব্যর্থ হয়েছেন। তখন তিনি আর সমরকন্দ আর ফরগনা জয় করার সিদ্ধান্ত না নিয়ে বা ওই চেষ্টাটা ছেড়ে দিয়ে তিনি 1504 সালে কাবুল জয় করেন। এবং এই 1504 সাল থেকে 1526 সাল পর্যন্ত তিনি কাবুলেই রাজত্ব করতে থাকেন। কাবুল কী ভাইয়া? ওই যে আফগানিস্তানের রাজধানী, এই জায়গাটা হচ্ছে কাবুল। তাহলে উনি এই যে 1504 সাল থেকে কাবুলে হচ্ছে 1526 সাল পর্যন্ত তিনি রাজত্ব করতে থাকেন। তারপরে কি করলেন? তারপরে তিনি দিল্লি জয়ের সিদ্ধান্ত নিলেন, বা হচ্ছে ভারত জয়ের সিদ্ধান্ত নিলেন। এই সুবাদে তিনি 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে কামান ব্যবহার করছেন এবং তুলঘুমা পদ্ধতি, একটা নতুন পদ্ধতি যুদ্ধ করার, সেই পদ্ধতিটা ব্যবহার করে তিনি দিল্লির শেষ সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করছেন। এবং ইব্রাহিম লোদিকে পরাজিত করার মাধ্যমে এই যে 1204 সালে কুতুবউদ্দিন আইবেক দিল্লিতে সালতানাত প্রতিষ্ঠা করছিল না? প্রথম ক্লাসে আমরা দেখছিলাম যে কুতুবউদ্দিন আইবেক দিল্লিতে সালতানাত প্রতিষ্ঠা করছে 1204 সালে। সেটার অবসান হয়, এবং সেটার অবসান হয় কার মাধ্যমে? এই যে ইব্রাহিম লোদির মাধ্যমে 1526 সালে। তাহলে 1204 সাল থেকে সালতানাত শুরু, 1526 সালে সালতানাত শেষ। তার মানে কিন্তু প্রায় 322 বছরের কাছাকাছি কিছু একটা সময়, বা 320 বছর আমরা বলতে পারি প্রায়। তো এই 320 বছরের কি হয়? সালতানাতটা শেষ হয়, এবং শেষ হয়ে এই মুঘল সাম্রাজ্যের শুরু হয়। তারপরে আমরা কি দেখছি? যে সাম্রাজ্য জয় করার পরেই তো সব কিছু শেষ না, কিছু বিদ্রোহ হবে, বিদ্রোহ দমন করতে হবে। এই জন্য তিনি 1527 সালে খানোয়ার যুদ্ধ, এবং 1527 সাল থেকে 2 বছর পর 29 সালে গোখরার যুদ্ধে কিছু বিদ্রোহ দমন করেন। তাহলে প্রথমে তিনি 1526 সালে
প্রথমে দিল্লি জয় করলেন, দিল্লির সালতানাত শেষ করলেন, মুঘল সাম্রাজ্য শুরু করলেন 1527 সালে খানোয়ার যুদ্ধে, এবং 1529 সালে গোখরার যুদ্ধে বিদ্রোহ দমন করে মুঘল সাম্রাজ্য কিন্তু দৃঢ় করলেন দিল্লিতে। ঠিক আছে, এরপরে কি হলো, এই যে 1526 সাল থেকে 1530 সাল পর্যন্ত এই 4 বছর তিনি দিল্লি শাসন করে 30 সালে কিন্তু মারা যান। তার মানে তিনি নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা করে বিদ্রোহ দমন করতে করতেই তার কিন্তু জীবনটা শেষ হয়ে যায় এবং 1530 সালে তিনি মারা যান। এখান থেকে কি হইতে পারে, প্রশ্নটা সৃজনশীল, যে জনাব ক সাহেবের পিতার মৃত্যুর পর অল্প বয়সেই তাকে বাবার সাম্রাজ্যের হাল ধরতে হয়, কিন্তু কাছের মানুষের ষড়যন্ত্রের কারণে বাবার রেখে যাওয়া সাম্রাজ্যের কর্তৃত্ব হারান। হৃত সাম্রাজ্য বা হচ্ছে কি বলে এটাকে, হারানো সাম্রাজ্য উদ্ধারের পরও বাবার বারবার পরাজিত হয়ে তিনি নতুন কৌশল ব্যবহার করে পাশের দুর্বল সাম্রাজ্যে আক্রমণ করে নিজের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তাহলে কি হইলো, এই যে বাবরের সাথে প্রথমে হচ্ছে বাবার সাম্রাজ্যের হাল ধরতে হয়, কিন্তু ষড়যন্ত্রের কারণে তিনি সাম্রাজ্য হারান। তারপরে হচ্ছে তিনি বারবার উদ্ধারের চেষ্টা করলেও বারবার ব্যর্থ হয়ে পাশের একটা দুর্বল সাম্রাজ্যে, যেখানে ইব্রাহিম লোদি ছিল, সেটা কি করেন, সেখান থেকে তাকে হারায়, মানে পরাজিত করে নিজের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তাহলে এখানে ক শাসকের সাথে বাবরের মিল পাওয়া যায়, এবং পানিপথের যুদ্ধে নতুন কৌশলেই বাবরের দিল্লি জয়ের মূল কারণ। তুমি কি একমত কিনা? হ্যাঁ, একমত। এই জিনিসগুলো কি বললাম, এই যে উপরে কিছু ছোট ছোট বলছিলাম যে এগুলো রিডিং পড়বা, এগুলো রিডিং পড়লে কিন্তু ভাইয়া হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা বাবরের ব্যাপারটা দেখলাম, এখন এই বাবরেরটা শেষ। তারপরে আমরা যাব হচ্ছে হুমায়ুন, এবং হুমায়ুন পড়ার আগে হুমায়ুনের পরিচিতি পড়তে হবে, কর্তৃত্ব এবং চরিত্র দুইবার করে রিডিং পড়তে হবে। এবং হুমায়ুনের ক্ষেত্রে কি হয়েছে ভাইয়া, হুমায়ুন এই যে 1530 সালে বাবরের যে মারা গেছে 1530 সালে, তখন 23 বছর বয়সে দিল্লি সিংহাসনে বসেন। মৃত্যুর পূর্বে বাবর ভাইদেরকে, হুমায়ুনকে বলে যান যে তার ভাইদের সাথে যেন তিনি সদাচরণ করেন। ঠিক আছে, কারণ একটা রীতি ছিল যে কেউ যদি রাজা হয় তাহলে তার ভাইদেরকে মেরে ফেলে, এমন কিছু একটা, যাতে বিদ্রোহ না হয়, সাম্রাজ্যের সমস্যা না হয়। কিন্তু তার বাবা বাবর হুমায়ুনকে এই জিনিসটা থেকে নিষেধ করে গেছেন, যাতে ভাইদের সাথে সদ আচরণ করে। তারপরে কী হয়েছে, সিংহাসনে আরোহণের পর থেকেই বাবরের রেখে যাওয়া নতুন সাম্রাজ্যে নানা বিদ্রোহের সম্মুখীন হন হুমায়ুন। 1530 থেকে 39 পর্যন্ত অনেক সমস্যায় টিকে থাকার পরও 1539 সালে লাস্টে চৌসারের যুদ্ধে শের খানের কাছে তিনি মানে হেরে যান। তারপরে হচ্ছে তার সাম্রাজ্যটা চলে যায় শের খানের কাছে। মানে তিনি মোটামুটি 10 বছর, 30 থেকে 39, 30 সহ 39 পর্যন্ত 10টা বছর এখানে তিনি 10টা বছর কোনো কষ্টমষ্ট থাকার পরে শের খানের কাছে হারেন। তারপরে 1540 সালে বিলগ্রামের যুদ্ধে তিনি আবার পুনরুদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়ে যান। তখন কি করেন, প্রায় 15টা বছর 1555 সাল পর্যন্ত, 40 থেকে 1555 সাল পর্যন্ত তিনি শক্তি সঞ্চয় করেন। শক্তি সঞ্চয় করে পারস্যের সম্রাটের সাহায্য নিয়ে তিনি আবার হচ্ছে দিল্লি কী করেন, উদ্ধার করেন। 1539 সালে তিনি সাম্রাজ্য হারান, এবং আবার 1555 সালে তিনি কিন্তু কী করেন, সাম্রাজ্যকে উদ্ধার করেন 15 বছর পরে। তাহলে কি হইল, এই যে 1556 সালে তার প্রতিষ্ঠিত দিন পানাহ নামের লাইব্রেরি থেকে নামার সময় পা পিছলে পড়ে তিনি গুরুতর আহত হয়ে মারা যান। তাহলে এই যে বাবরের সাথে কিন্তু তারও একটা সিস্টেম সেম, যে সাম্রাজ্যটা পাওয়ার পরে, নতুন একটা সাম্রাজ্য পাওয়ার পরে দুইজনের একজনও কিন্তু বেশি দিন কী করতে পারেন নাই, ভোগ করতে পারেন নাই। তিনি কি, এই যে দেখেন, হুমায়ুন কিন্তু জীবনের শুরু থেকেই বিদ্রোহ দমন করতে করতে আছাড় খাইতে খাইতে অবস্থা খারাপ, এবং তিনি মারা গেলেনও আছাড় খাইতে খাইতে। এটা একজন বিখ্যাত লোক বলছিল, সেই বিখ্যাত লোকটা হচ্ছে লেনপুন। হ্যাঁ, ঠিক আছে। এখন এখান থেকে সৃজনশীলটা কীভাবে আসতে পারে, জনাব ক সাহেবের পিতার মৃত্যুর পর অল্প বয়সেই তাকে বাবার সাম্রাজ্যের হাল ধরতে হয়, মানুষের ষড়যন্ত্রের কারণে হচ্ছে বাবার রেখে যাওয়া সাম্রাজ্য হারান। আবার 15 বছর পরে কিন্তু সাম্রাজ্য উদ্ধার করে কি হয়, সেই সাম্রাজ্য দাপটের সাথে বাবর কিন্তু সেই সাম্রাজ্য আর উদ্ধার করতে পারে না এই বাবারটা, তখন তিনি আরেকটা পাশের এলাকায় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। কিন্তু হুমায়ুনের প্রশ্নটা যখন উদ্দীপকটা দেখবা, তখন দেখবা সে কিন্তু উদ্ধার করতে পারছে, তাহলে সেটা তখন বুঝবা হচ্ছে হুমায়ুন। তাহলে কোন শাসকের মিল পাওয়া যায়, হুমায়ুনের মিল পাওয়া যায়। আর তিনি সারা জীবন আছাড় খেয়ে মৃত্যুবরণ করেছেন। হ্যাঁ, একমত, কারণ তিনি সারা জীবন বিদ্রোহ দমন করতে করতে কাটাইছেন। এইগুলো লিখবা আর কি, গহ দেখাচ্ছি শুধু। তারপরে আমরা দ্বিতীয় পরিচ্ছেদে চলে যাই, এটা তো তৃতীয় পরিচ্ছেদ, জালালউদ্দিন আকবর। এখানে প্রথম পরিচ্ছেদ না,
এটা হচ্ছে তৃতীয় পরিচ্ছেদ। তৃতীয় পরিচ্ছেদ হচ্ছে আকবরের কাহিনী, আকবরের জন্ম, প্রাথমিক জীবন, বিচার ব্যবস্থা, চরিত্র, কৃতিত্ব, এগুলো দুইবার করে পড়বা। আমরা এখান থেকে কী কী সৃজনশীলের জন্য মেইন জিনিসটা দেখব সেটা আমরা দেখি। 1556 সালে বাবা হুমায়ুনের মৃত্যুর পর 13 বছর বয়সে দিল্লি সিংহাসনে বসেন, কিন্তু এত অল্প বয়সে তার সিংহাসন চালানো সম্ভব না বলে বাবা হুমায়ুনের বিশ্বস্ত বন্ধু বৈরাম খানকে আকবরের ওয়াকিল নিযুক্ত হন। মানে হুমায়ুনের যেই বিশ্বস্ত বন্ধু ছিলেন, আকবরের বাবা হুমায়ুনের বিশ্বস্ত বন্ধু বৈরাম খান আকবরের হচ্ছে অভিভাবক নিযুক্ত হন, যাতে মানে সম্রাট থাকবে আকবর, কিন্তু মেইনলি হচ্ছে সব কিছু নিয়ন্ত্রণ করবেন কে? বৈরাম খান। এখন এই যে পানিপথের যুদ্ধ 1556 সালেই হুমায়ুন কর্তৃক বা হুমায়ুন হিমু নামের এক হিন্দু সেনাকে চুনার দুর্গ রক্ষার জন্য নিয়োজিত করে, কিন্তু হুমায়ুনের মৃত্যুর পর হিমু কী করছে? বিদ্রোহ করে বসছে। তার উদ্দেশ্য হচ্ছে কি ভারতে আবার হিন্দু শাসন ফিরিয়ে আনা, মুসলমান থেকে সরায় যাওয়া। কিন্তু এই যে বৈরাম খানের নেতৃত্বে আকবর বাহিনী হিমুর বিরুদ্ধে জয়ী হয়। এটা হচ্ছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ। ঠিক আছে, পানিপথের প্রথম যুদ্ধে মুঘলরা ভারতে নিজের সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে, আর দ্বিতীয় যুদ্ধে হচ্ছে হিমুর বিরুদ্ধে আকবর হচ্ছে জয়ী হয়েছে এবং বড় একটা বিদ্রোহ দমাইছে। তারপরে বৈরাম খানের পতন, যেটা 1560 সালে, 4 বছর পরে, এটা দুইবার পড়বা। বৈরাম খানকে হত্যার মাধ্যমে আকবর 17 বছর বয়সে অভিভাবকত্ব থেকে মুক্তি হয়ে স্বাধীনভাবে সাম্রাজ্য চালানো শুরু করেন। তবুও এখানে কিছু আত্মীয়রা ছিল যারা হচ্ছে ঠিকভাবে পরিচালনা করতে দিচ্ছিল না, কিন্তু তারপরও শেষমেশ তিনি মুক্ত হয়ে স্বাধীনভাবে পরিচালনা করা শুরু করেন আর কি। তারপরে এই যে যেই জিনিসগুলো পড়ার কথা বলা হয়েছে এগুলো পড়বা। একটা জিনিস এখানে, আকবর হচ্ছে নতুন একটা ধর্ম দিনী ইলাহি প্রতিষ্ঠা করছিল 1552 সালে। ওই ধর্মের মাত্র 18 জন ছিল। এই জিনিসটা একটু পড়বা। আকবরের শাসন ব্যবস্থা দুইবার করে রিডিং পড়বা। আর কেন্দ্রীয় শাসন, রাজস্ব প্রশাসন, এই যে পোলাজ, পরাউতি, চাচর, বেঞ্জর, এগুলো কি একটা বই থেকে পড়ে নিবা। তারপরে এই যে না, এই দুইটা লাইন একটু কাটা যাবে। সো এরপরে আমরা একটু ইয়াতে যাব, কোথায়, নমুনা সৃজনশীলে চলে যাব। নমুনা সৃজনশীলে আমরা দেখতে পাই যে জনাব রফিক তার বাবার মৃত্যুর পর জামালগঞ্জের জমিদারিত্ব গ্রহণ করেন। তিনি বয়সে ছোট হওয়ায় তার চাচা জমিদারিত্বে অভিভাবক রূপে দায়িত্বে থাকেন, আর এই চাচার সাহায্যে নতুন নতুন জায়গায় জমিদারিত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হন, মানে আরও নতুন নতুন সাম্রাজ্য নিতে থাকেন তিনি। বড় হয়ে চাচাকে অভিভাবকত্ব থেকে মুক্তি দিলে তিনি স্বাধীনভাবে জমিদারিত্ব শুরু করেন। আর তিনি জামালগঞ্জ সহ তার জমিদারি যেসব অঞ্চল ছিল সেখানে অর্থনৈতিক সংস্কার করেন, নতুন ধর্ম প্রবর্তন করেন। সেগুলো হচ্ছে একটু দেখে নিবা। 18 জন ছিল, এটা হচ্ছে আকবরের সাথে মিল পাওয়া যায়। এরপর বাকি যে দুইটা, জাহাঙ্গীর হচ্ছে পিতার সাথে, আমি যেগুলো এখানে পড়তে বলা হয়েছে সেগুলো পড়ে নিবা, ভিডিওটা লং হয়ে যাচ্ছে বলে একটু কথা শর্ট করতেছি। পিতা আকবরের রাজত্বকালে এই যে সেলিম হচ্ছে জাহাঙ্গীর। পিতা আকবরের সাথে সেলিমের কয়েকবার বিদ্রোহ হয়, কিন্তু এই যে সেলিমের মা যুধুবাইয়ের কারণে আকবরের যখন লাস্ট বয়স, তখন হচ্ছে সেলিমের সাথে সম্পর্ক আবার ভালো হয়। তখন আকবরের মৃত্যুর পর 1605 সালে এই যে সেই সেলিম, সে হচ্ছে নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বাদশাহ গাজী উপাধি ধারণ করে মুঘল সাম্রাজ্যে বসেন। তারপরে তিনি হচ্ছে 1611 সালে মেহেরুন্নেসাকে বিয়ে করে, তার নাম দেন হচ্ছে নূরজাহান। পরোক্ষভাবে নূরজাহানই সিংহাসন চালাইতো, জাহাঙ্গীর এতটা বাধা দিত না। সো এই জিনিসগুলো পড়বা। নূরজাহান যে সাম্রাজ্য পরোক্ষভাবে চালাইতো, সব আদেশ দিত, এগুলোর প্রভাবটা কী ছিল, প্রভাবের কুফল কী ছিল, দুইবার করে রিং পড়বা। সৃজনশীলটা একটু দেখে নিও। তারপরে মানে নমুনা সৃজনশীলটা একটু দেখে নিও। শাহজাহানের ক্ষেত্রে জাহাঙ্গীরের 4টা পুত্র ছিল, একজন খসরু, পারভেজ, খুররম আর শাহরিয়ার। ছেলেরা বিদ্রোহ করলেও, মানে সবাই যখন বিদ্রোহ করতেছে যে পরবর্তী রাজা কে হবে, তখন এই যে শাহজাহান মানে খুররামের নামই হচ্ছে শাহজাহান। পরবর্তীতে তিনি হচ্ছে রাজা হন। জাহাঙ্গীর 1617 সালে এই খুররামকে আহমদনগরের রাজা অম্বরকে পরাজিত করার কারণে শাহজাহান নামটা দেন, এবং এই শাহজাহানই তার স্ত্রী মমতাজের জন্য 20,000 শ্রমিকের দ্বারা 22 বছর ধরে তাজমহল তৈরি করেন। ঠিক আছে। তো এরপরে এই যে 1558 সালে বৃদ্ধ সম্রাট শাহজাহানকে বন্দি করে যোগ্য শাহজাদা আওরঙ্গজেব সিংহাসনে বসেন। যখন এই যে শাহজাহান অনেক বৃদ্ধ হয়ে যায়, সাম্রাজ্য চালানোর মতন অবস্থায় নাই, তখন হচ্ছে আওরঙ্গজেব এই সিংহাসনে নিয়ে ফেলেন এবং 1666 সালে তিনি মারা যান। এই নমুনা সৃজনশীলটা দেখবা। আর
আর আলমগীরের ক্ষেত্রে কি হবে, আওরঙ্গজেব আলমগীর তিনি হচ্ছে ভাতাদের সাথে জয়ী হওয়ার পরে শাহজাহানকে বন্দি করেন আগে, মানে বাবা অনেক বৃদ্ধ, ওনাকে আগে বন্দি করেন। আর তিনি তখন সিংহাসনে বসেন, বসার পরে তিনি ছিলেন অনেক ক্ষুধাভীরু, সম্রাট হয়েও তিনি সাধারণ জীবনযাপন করতেন। আর তিনি সারা জীবনে যে বিদ্রোহ দমাইতে দমাইতেই হচ্ছে জীবন পার করছেন। এই জিনিসটা মনে রাখবা, মারাঠাদের সাথে বিদ্রোহ। আর এই যে 1707 সালে তার মৃত্যুর পরে তার সাম্রাজ্য আস্তে আস্তে কমতে থাকে, এবং 1857 সালে বিদ্রোহের সময় মুঘল সাম্রাজ্য, আচ্ছা 1707 সালে তিনি যে মারা যান, তারপর থেকে মুঘল সাম্রাজ্য কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করে। কারণ এই যে আলমগীর কিন্তু কি করছেন, তার এই যে অত্যন্ত ক্ষুধাভীরুতা, সরলতা, এই জিনিসগুলো কি হয়েছে, শত্রুদেরকে শত্রু বেড়ে গেছিলো তখন আর কি। মানে যখন মাঠ ফাঁকা থাকে তখন তো অন্যরা গোল দিতেই চাবে, তাই না? তো তখন কি হইতো, মারাঠাদের সাথে যুদ্ধ করতে করতে তিনি মারা যান, কিন্তু মারাঠাদের একেবারে শেষ করতে পারে নাই, তার মানে শত্রু রেখেই তিনি মারা যান। এবং পরবর্তী শাসকরাও তেমন একটা যোগ্য ছিল না, তাই বলে আস্তে আস্তে শত্রু বাড়তে থাকে, সাম্রাজ্য ধ্বংস হইতে থাকে। এবং সর্বশেষ 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় এই যে মুঘল সাম্রাজ্যের শেষ শাসক বা শেষ রাজা, শেষ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে পরাজিত করে ইংরেজরা, এবং ইংরেজরা পরাজিত করে তাকে রেঙ্গুনে, বর্তমানে হচ্ছে এটা মিয়ানমারে, রেঙ্গুনে নির্বাসিত করলে ভারতে এই যে 230 বছরের মুঘল সাম্রাজ্যের পতন হয়। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে মুঘল সাম্রাজ্যের শুরু এবং শেষটা আমি দেখাইলাম। আওরঙ্গজেব ছিলেন সর্বশেষ উল্লেখযোগ্য রাজা, তারপরে বাকি সবাই হচ্ছে উল্লেখযোগ্য ছিলেন না, অযোগ্য ছিলেন। এবং 1857 সালে সব শেষে এটা শেষ হয়। তাহলে এই যে নমুনা সৃজনশীল, এটাও একটু দেখে নিবা, এটা দেখে নিলে আশা করি হচ্ছে এগুলো হয়ে যাবে। এবং এই পিডিএফটা তোমরা কমেন্ট বক্সে পেয়ে যাবা। তো অনেকেই কিন্তু এটা বলো যে ভাই এমসিকিউর জন্য কিছু দেন, এমসিকিউর জন্য আমি তোমারে কয়টা দিব, তুমি কমন কেমনে পাবা? এমসিকিউ তো ভাই আমি নিজেও জানি না কোথা থেকে পড়বে। কিন্তু যদি তোমার পুরোটা বই একবার পড়া থাকে, একবার হইলেও পড়া থাকে, তাহলে তুমি একটা ভালো এমসিকিউতে নাম্বার উঠাতে পারবা। ইভেন 30টার মধ্যে 28, 29, 30টাও কারেক্ট করা সম্ভব যদি বইটা সম্পূর্ণ পড়া থাকে। সো এই দ্বিতীয় ক্লাস নিয়ে আমি ছিলাম মোহাম্মদ জাহিদুল ইসলাম, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, এবং সহযোগিতায় জুনাইদুল ইসলাম ফাজিল, প্রথম বর্ষ, তিনিও অনার্সে পড়েন জাতীয় বিশ্ববিদ্যালয়ে। এবং আমাদের লার্নিং পয়েন্ট স্কুল থেকে তোমাদের জন্য এই ক্লাসগুলো কন্টিনিউ থাকবে ইনশাল্লাহ। আজকে দ্বিতীয় ক্লাস, পরবর্তী ক্লাসগুলোর জন্য অপেক্ষা করেও। ক্লাসটা কেমন লাগছে জানাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।